প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন দৈনিক যুগান্তরের প্রধান প্রতিবেদক মাসুদ করিম। স্বাগত। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা শিরোনাম পড়ে শোনাই আপনাকে, তারপর আলোচনায় যেতে চাই। প্রথম আলো, জলবায়ু সংকটে বাংলাদেশ, $1200 কোটি প্রয়োজন বছরে। টানেল ও মহাসড়কের টোলের বড় অংশ নিয়ে যায় ঠিকাদার। দৈনিক সমকাল, 45,000 পুলিশের চেয়ার বদল, ডিসেম্বরের মধ্যেই নির্বাচনী রোডম্যাপ চায় বিএনপি। দৈনিক যুগান্তর, ঋণ প্রবাহে বড় পতন, রাজনৈতিক অস্থিরতা, বন্যা ও আস্থার সংকট, জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য সহায়তা প্রয়োজন। হাসিনাকে গ্রেপ্তারে ইন্টারপোলের রেড অ্যালার্ট চেয়ে চিঠি। কালের কণ্ঠ, চাকরিচ্যুত গুম নির্যাতকদের জীবন তছনছ, ঢালাও মামলায় সরকার বিব্রত, আইন উপদেষ্টা বলেছেন। দৈনিক ইত্তেফাক, আলোচনায় নতুন 2 উপদেষ্টা, আগামী শুক্রবার থেকে কুয়াশা বাড়বে। বাংলাদেশ প্রতিদিন, হাসিনাকে গ্রেপ্তারে চিঠি, বিএনপির টার্গেট নির্বাচন। মানবজমিন, সুখবরের বিপরীতে সংখ্যা, পোশাক খাত, জানুয়ারিতে যুব উৎসবে ঢাকা আসছেন ফিফা প্রেসিডেন্ট। গণমাধ্যমের উপরে সরকারের কোনো চাপ নেই, ঢালাওভাবে প্রেস এক্রিডিশন বাতিল, সংবাদ মাধ্যমের স্বাধীনতার অন্তরায়। দেশ রূপান্তর, মালিকদের লুট, কর্মীদের বিপদ, শিক্ষার্থী সরকারে বাড়ছে দূরত্ব। সময়ের আলো, এক পরিবারের দখলে ছিল পুরো মুন্সিগঞ্জ, হাসিনাকে গ্রেপ্তার করতে রেড অ্যালার্ট জারির অনুরোধ। আজকের পত্রিকা, অবহেলার অভিযোগ 2/3 ঠিক, বিএমডিসির তথ্য। দৈনিক দিনকাল, ঢাকায় শেখ মুজিবের আত্মসমর্পণ, চট্টগ্রামে জিয়া ও সঙ্গীদের বিদ্রোহ, 71-এর 25 মার্চ পাকিস্তানিদের সশস্ত্র হামলা। দৈনিক সংগ্রাম, ছাত্র জনতার বিপ্লবের 100 দিন। দৈনিক বাংলা, জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর পর্যাপ্ত সহায়তা প্রয়োজন, শেখ হাসিনাকে গ্রেপ্তারে রেড অ্যালার্ট চেয়ে ইন্টারপোলের চিঠি। আইন উপদেষ্টা বললেন, ঢালাও মামলায় সরকার বিব্রত। আপনি শিরোনাম শুনলেন। আমি একটা ছোট্ট আলোচনা করতে চাই শুরুতেই। মাননীয় প্রধান উপদেষ্টা দায়িত্বভার গ্রহণের সময় বলেছিলেন যে ছাত্র জনতা এই সরকারের নিয়োগকর্তা। কিন্তু বর্তমান সময়ে কি ছাত্রদের সাথে, বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সরকারের কি কোনো মতবিরোধ চলছে? মানে দূরত্ব কি বাড়ছে? পরিস্থিতি দেখে কি মনে হয়? এখানে আপনি যেটা বললেন যে সম্প্রতি যে 3জন উপদেষ্টা নিয়োগ করা হয়েছে মন্ত্রিসভা, মানে ক্যাবিনেট উপদেষ্টা পরিষদ, এটা এক্সপানশনের মাধ্যমে, সেই ক্ষেত্রে 2জন উপদেষ্টার ব্যাপারে মাহফুজ আলম বাদে, যেহেতু উনি ছাত্রদেরই প্রতিনিধি, কিন্তু বাকি 2জন, জনাব বশির এবং জনাব মোস্তফা সরোয়ার ফারুকী, তো ওই 2জনকে নিয়োগের ব্যাপারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আপত্তি জানানো হয়েছে তাদের, এবং সেটার বিরুদ্ধে একটা প্রটেস্ট মিছিল করেছে। এবং গতকালকে আমরা দেখলাম যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে বিতর্কিত লোকজনকে উপদেষ্টা পরিষদে ঠাঁই দেওয়ার ব্যাপারটা, এটা তো বোঝা যাচ্ছে যে অনেক বিষয়ে, মানে অনেক বিষয় জানি না, কিন্তু এটাতেই জিনিসটা স্পষ্ট হয়েছে যে এই জায়গাটায় মনে হয় যে একটু গ্যাপ হয়েছে, যেখান থেকে নিয়োগটা যে প্রক্রিয়া হয়েছে। কারণ এখানে দেখা যাচ্ছে সরকারের ভেতরে অনেক বেশি শাখা প্রশাখা, ডালপালা। এখন উনি কাদের সাথে অ্যাডজাস্ট করে, এটাই অবশ্যই প্রধান উপদেষ্টার এখতিয়ার কাকে উপদেষ্টা নিয়োগ করবেন। তবে যেহেতু এই সরকার একটা কনসেনসাসের মাধ্যমে এসেছে, বিশেষত ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে, রক্তের মাধ্যমে এসেছে, তাদের রক্তদানের মাধ্যমে এসেছে, সুতরাং এখানে যেটা প্রত্যাশা করা হচ্ছে যে এই আন্দোলনের স্পিরিট, যেটা মানে সৎ উদ্দেশ্য, যেটা সেই উদ্দেশ্যের সাথে সঙ্গতিহীন কর্মকাণ্ড ছাত্রদের পক্ষ থেকে প্রত্যাশার মধ্যে ছিল, সেটাই বোঝা যাচ্ছে। এবং যেটা হয়তো এখানে ব্যর্থ হয়েছে, এটা ছাত্ররা মনে করছে। প্রধান উপদেষ্টা কোন বিষয়ে বিবেচনায় নিয়েছেন সেটা উনি ভালো বলতে পারবেন, এবং এটা তার এখতিয়ার, তিনি যে কেউ কি উপদেষ্টা নিয়োগ করতে পারেন।
যেমন গতকাল একটি টেলিভিশন চ্যানেলে ভিপি নূরের বক্তব্য দেখলাম, ভিপি নূরও এটা বলেছে। দেখলাম যে তিনি যেটা বলছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে স্পিরিট, সেই স্পিরিটের জায়গা থেকে অনেকটা দূরে সরে যাচ্ছে কিনা ছাত্ররা। এখন এমন অনেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কে দাবি করে নানা দাবি করছেন, সেটারও প্রশ্ন উঠেছে। সেটা তো ডিফারেন্ট থিং, যে এখানে দেখা যাচ্ছে যে আমরা যেটা বরাবরই বলে থাকি যে ছাত্ররা একটা পরিবর্তনের নেতৃত্ব দেয়, আমাদের ইতিহাসে সেটাই বলে এবং এইবারও সেটাই ঘটেছে। যে পরিবর্তনটা মানুষের কাছে প্রত্যাশিত ছিল অনেক ক্ষেত্রে, তো সেই প্রত্যাশিত পরিবর্তনের নেতৃত্ব দেওয়ার পরে তাদের প্রত্যাশা অনুযায়ী সবাই কাজ করবেন, সেটা একটা কাম্য। আবার অ্যাট দ্য সেম টাইম আমরা এটাও মনে করি যে ছাত্ররা শুধু এই কাজ দিয়ে থাকলে তাদের মূল উদ্দেশ্য যেটা মানে এখন এই প্রশ্ন তো পড়ালেখা করা, এই প্রশ্ন আপনি কাকে বলবেন, কোথায় বলবেন। আমরা একটু আজারবাইজানে যেতে চাই। ঠিক আছে, মাননীয় প্রধান উপদেষ্টা আছেন সেখানে এবং জলবায়ু পরিবর্তন নিয়ে নানা ধরনের কথাবার্তা হচ্ছে। বিশেষ করে বাংলাদেশের যে অবস্থা, তাতে জলবায়ু সংকট মোকাবিলায় প্রতি বছরই $1200 কোটি প্রয়োজন বাংলাদেশের। এবং আপনি নিশ্চয়ই খেয়াল করবেন যে এই বছরেই কিন্তু 6টি বন্যা হয়েছে, অকাল বন্যা। তো কি পরিস্থিতি দাঁড়াচ্ছে তৃতীয় বিশ্বের এই ব্যবস্থাগুলোর ক্ষেত্রে? এই সম্মেলন কি কোনো বার্তা বহন করবে বা কি অর্জন আছে? না, ধন্যবাদ এই বিষয়টা উত্থাপন করার জন্য। এটা আমাদের, আমি বলবো যে বিশ্বের তাপমাত্রা বেড়ে যাচ্ছে, সেটা বেড়ে যাচ্ছে। এটা যারা আন্তঃরাষ্ট্রীয় বিজ্ঞানীদের যে একটা প্যানেল আছে, তারা এটা গবেষণা করে বলছেন যে এটা প্রাকৃতিক কারণে নয়, মানব সৃষ্ট কারণেই তাপমাত্রাটা বাড়ছে। বিশেষত যারা দূষণ সৃষ্টিকারী, মার্কিন যুক্তরাষ্ট্র বলেন, চায়না বলেন বা শিল্পোন্নত বিশ্ব, তারা বিভিন্ন প্রোডাকশনের কারণে তারা যে দূষণ ছড়াচ্ছে অ্যাটমসফিয়ারে, সেই অ্যাটমসফিয়ারের দূষণের কারণে ওজোন স্তরের কমে যাচ্ছে এবং বেশি সূর্যালোক বা বেশি উষ্ণতা পৃথিবীতে আসছে, যে কারণে বরফগুলি বেশি গলে যাচ্ছে এবং বেশি বরফ এসে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়িয়ে দিচ্ছে। সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়ানোর কারণে লবণাক্ততা বেশি প্রবেশ করছে এবং যে ফ্রিকোয়েন্সি, এই যে খরা, বন্যা, ঝড় আপনি যেটা বললেন, এই জিনিসগুলি বেড়ে যাচ্ছে। এই জিনিসগুলি বেড়ে যাওয়ার ফলে সারা বিশ্বই সাফার করবে। তবে আমাদের মতো দেশ যারা লো লাইং কান্ট্রি, একেবারে সমুদ্রের লেভেলে রয়েছে, কাছাকাছি আছি, সেখানে আমাদের নানা রকম প্রতিক্রিয়া হচ্ছে ইতিমধ্যেই। যেটা বললেন বন্যা বাড়ছে, আমি বলবো লবণাক্ততাও বেশি আসছে আমাদের, যেখানে আমাদের উৎপাদনশীলতা কমছে। ঋতু বৈচিত্র্যের মধ্যেও একটা পরিবর্তন আসছে, যেটা আবার প্রোডাকশনের সমস্যা হচ্ছে। এবং ধরেন এখানে অনেক জলবায়ু উদ্বাস্তু সৃষ্টি হচ্ছে, যেটা অনেক বাংলাদেশে সেটা অনেক বেশি, যেটা মাইগ্রেশন হচ্ছে মানুষ। তারপরে মানে ভ্যারাইটি অফ ইম্প্যাক্টটা আমাদের উপরে পড়ছে, যেটার জন্য আমরা দায়ী না। আমি যে প্রশ্নটা আপনাকে করেছিলাম, যে সম্মেলনে কি এই কথাগুলো উঠবে? নিশ্চয়ই কোনো লাভ হবে সম্মেলনে, এই কথাগুলি উঠছে, কারণ এটা হলো 29তম কনফারেন্স অফ পার্টিস, কপ যেটা। সুতরাং এটা এর আগে আরও 28টা বৈঠক হয়েছে। এখন বাকুতে যেটা হচ্ছে সেটা একটা ক্রুশিয়াল টাইমিং। বিশেষ করে প্যারিসে একটা এগ্রিমেন্ট ছিল কয়েকটা বিষয়, যে এটা সবাই এক পর্যায়ে শিল্পোন্নত এবং যারা এফেক্টেড তারা একমত হয়েছিলেন যে এখানে কয়েকটা বিষয় করতে হবে। একটা হলো যে উষ্ণতাটা কমিয়ে আনতে হবে, অর্থাৎ আগামী 100 বছরের মধ্যে এটা 1.5 সেলসিয়াসের বেশি বাড়তে দেওয়া যাবে না, বা তাকে নামিয়ে আনতে হবে। আর দ্বিতীয় যেটা ছিল যে সমস্ত দেশ ক্ষয়ক্ষতির মধ্যে পড়েছে, বিশেষ করে বাংলাদেশ, মালদ্বীপ বা আরও যারা লো লাইং আছে, বেশি ক্ষতি হয়েছে তাদের নিজ দোষ ছাড়া, তাদেরকে এটা একটা ক্ষতিপূরণ দিতে হবে। ক্ষতিপূরণটা দিতে হবে নানাভাবে। একটা হলো তারা যাতে এই পরিবর্তিত পরিস্থিতির সাথে অ্যাডজাস্ট করতে পারে, এবং আরেকটা হলো যে এই জিনিসগুলিকে মানে মিটিগেট করার জন্য, দুর্ভোগ লাঘব করার জন্য। তো ওই সমস্ত একটা তহবিল গঠনের কথা, সেই তহবিলটা সেই বিশ্বগুলি দিচ্ছে না, যেটা $100 বিলিয়ন পার ইয়ার, তো সেটা পাওয়া যাচ্ছে না। এবং এটা ক্রুশিয়াল, এটাই বলবো যে আমেরিকায় এই যে এখন যে সরকার পরিবর্তন হয়েছে, ওয়ান অফ দ্য মানে বড় ধরনের দায়িত্ব হলো আমেরিকার, কারণ তারাই সবচেয়ে বেশি দূষণ করছে। তো এটা সাধারণত বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন যতটা প্রোয়েক্টিভ ছিলেন,
আমার মনে হয় মানে বাইডেন মানে ডেমোক্রেটিক অ্যাডমিনিস্ট্রেশন এই জলবায়ু পরিবর্তনটাকে তারা যতটা প্রোয়েক্টিভলি ছিলেন, এই ওনাদের একজন জলবায়ু দূতও ছিলেন জন কেরি, কিন্তু গত টার্মে আমরা দেখেছি যে ট্রাম্প প্রশাসন কিন্তু এই ব্যাপারে একটু উদাসীন। ওনারা তারা এই সমস্ত বিশ্বাস করেন মনে হয় এটা প্রাকৃতিক কারণে হচ্ছে এবং এটা কোনো হ্যাঁ, কিন্তু এখন আমার মনে হয় উনি যে দ্বিতীয় টার্মে এসেছে উনি অনেক বেশি ম্যাচিওর এবং বিশ্বের পরিস্থিতি সম্বন্ধে তিনি অবহিত এবং বিশ্বের ইকোনমিক স্লোডাউন ডেফিনেটলি আমেরিকাকে ইম্প্যাক্ট করবে। সুতরাং একটা সচেতনতা আসছে যে একটা রিনিউয়েবল এনার্জি যদি ব্যবহার করেন বা দূষণের মাত্রা যদি তারা কমিয়ে আনেন, মানে কার্বন নিঃসরণের মাত্রা, তো এই বিষয়গুলির উপরে আমার মনে হয় যে প্রচুর জনমত হয়েছে। আমার মনে হয় এই জনমতটা যত এটা এই সম্মেলন এই অর্থে গুরুত্বপূর্ণ যে এই সম্মেলনে আবারও এটা রিটারিয়েটেড হবে এবং তার মধ্যে জনগণের যে প্রত্যাশা, বিশ্বের মানুষের এই আমাদের ধরিত্রীকে সুন্দর এবং সুজলা সুফলা রাখার জন্য যে প্রত্যাশা, সেই প্রত্যাশাটা বিশ্ব নেতৃবৃন্দের একেবারে কানের কাছে যাবে এবং আমরা আশা করব আমাদের মতো দেশগুলি যে প্রত্যাশার যে পরিমাণ তহবিল এই জন্য পাওয়া দরকার তার কিছুই আমরা পাচ্ছি না। আমরা মনে করি যে এই ব্যাপারটা গুরুত্ব সহকারে তুলে ধরার জন্য আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উনি এই বিষয়গুলি আরেকবার এবং আরও জোরালোভাবে উত্থাপন করবেন, যেটা আমাদের মানে এটা বিশ্বের জন্য এবং আমাদের জন্য খুবই উপকারী সম্মেলন বলে মনে করি। মানে উনি আইন উপদেষ্টা বলেছেন যে ঢালাও মামলায় বিব্রত সরকার। আইন উপদেষ্টা ঠিকই বলেছেন, এটা সরকার শুধু বিব্রত না, এটা ওনাদের সরকারের যে স্পিরিট সেটা চেতনারও পরিপন্থী। আপনি যদি কেউ অপরাধ করে তাকে জবাবদিহিতার মধ্যে আনা যেমন দায়িত্ব, কোনো একজন নিরপরাধ মানুষকে এই অহেতুক মামলার জালে হয়রানি করাটাও ঠিক না। এবং এই সমস্ত মামলা কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে সরকারও জড়িত না, কোনো কোনো ব্যক্তি বিশেষ এইসব মামলা করে চাঁদাবাজি করার জন্য মামলার আসামি করবে। যিনি সদ্য নিয়োগপ্রাপ্ত তার নামেও তো একটা মামলা আছে, তিনি বিস্ময় প্রকাশ করে বলেছেন যে আমি কি আসলে আমি খোঁজ নেই যে এটা কি। এবং এই সমস্ত অনেকগুলি অনুসন্ধান করে দেখা গেছে যে উপদেষ্টা আমরা বশির সাহেব কথা বলি ওনার নামে মামলা আছে, আবার অনেককে দেখা যাচ্ছে উনি বাদী, তাকে ওনার নাম নিয়েও বোধহয় বিভ্রান্তি আছে। হ্যাঁ, উনি হয়তো বলছেন যে এটা নামের কারণে হয়েছে, সম্ভবত নাম এবং পিতার নামের সাথে মিল নাই, তো ওইটা একটা বিষয় আছে। বাট তার ভাই কফিলউদ্দিন সাহেব তো আওয়ামী লীগের সাথে জড়িত, সেই কারণে পারিবারিক কারণে হইতে পারে, এখন তারা তো আলাদা আলাদা ফ্যামিলি, সেটা ডিফারেন্ট, এটা হয়তো অনুসন্ধান করলে জানা যাবে। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে দেখা যাচ্ছে যে অনেক বাদী তার আসামিকে চিনে না। ঘটনা হয়তো ঘটেছে কোনো একটা প্রান্তিক মফস্বল এলাকায় এবং সেইটার মামলা হয়েছে, মানে সেটার মামলা আসামি ঢাকায় কিংবা আসামি দেখা যাচ্ছে বিদেশে ছিলেন, এরকম ঘটনাও অহরহ ঘটছে এবং এইগুলি ঘটছে কিছু সংখ্যক দালাল প্রতারক ফরিয়া এদের মাধ্যমে কাজগুলো হচ্ছে, এটা হচ্ছে। এবং সুতরাং আমি মনে করি যে এই যে ঢালাও মামলাগুলি হচ্ছে, বিশেষত খুনের মামলা ইজ খুব ডেঞ্জারাস, তো এই মামলাগুলি মানুষকে হয়রানি করবে, এটা আইনের শাসনেরও পরিপন্থী। সুতরাং উপদেষ্টা যে বলেছেন যে উনি বিব্রত, এটা অত্যন্ত সত্যি কথা বলছেন। আমরা আশা করব উপদেষ্টা এই জিনিসটাকে পরিহার করার জন্য কার্যকর পদক্ষেপ তারা গ্রহণ করবেন, বিশেষত এই মামলাগুলি যাচাই বাছাই না করে যেন গ্রহণ করা না হয়। একদিকে যেমন একজন ভিকটিম মামলা করার অধিকার আছে, সেগুলি যেন গ্রহণ করা, আবার এট দ্য সেম টাইম হয়রানিমূলক কোনো মামলায় নিরীহ মানুষকে আসামি করে, যেমন একটা খুনের মামলায় দেখা যাচ্ছে 200, 250, 300, 1000 পর্যন্ত আসামি করা হচ্ছে, অ্যাবসার্ড মামলা। এই জিনিসগুলি আমার মনে হয় বিচার বিভাগে এবং আইন বিভাগে যারা জড়িত আছেন তারা বিষয়গুলি ভালোভাবে যাচাই বাছাই করে মামলাগুলি গ্রহণ করবেন। পুলিশের ক্ষেত্রেও পুলিশেও এই জিনিসগুলি দেখা দরকার। মানে তথ্য উপদেষ্টা বলেছেন যে গণমাধ্যমের উপরে সরকারের কোনো চাপ নেই, কিন্তু সম্পাদক পরিষদ গতকাল বলেছে যে ঢালাওভাবে প্রেস এক্রিডিটেশন বাতিল সংবাদ মাধ্যমের স্বাধীনতার পরিপন্থী। তথ্য উপদেষ্টা জনাব নাহিদ উনি কালকে সাংবাদিক সম্পাদকদের সাথে বসেছিলেন এবং ওনাদের সাথে উনি বলেছেন এই কথাটা যে সাংবাদিকদের উপরে বা প্রেসের উপরে কোনো চাপ নেই। আমি এটা অ্যাপ্রিসিয়েট করছি এবং একই সঙ্গে এটা আমি বলতে চাচ্ছি যে আমাদের প্রধান উপদেষ্টা যিনি প্রেস সচিব উনিও বলেছেন যে আমরা কোনো ফোন কল কোনো ইন্টেলিজেন্স এজেন্সি থেকে করা হচ্ছে না এবং সরকার থেকে করা হচ্ছে না, এটাকে আমি অ্যাপ্রিসিয়েট করছি যে এই কথাগুলি সত্য, সরকারের দিক থেকে আমরা এগুলি পাই না। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি এই যে সম্পাদক পরিষদের এই ব্যাপারটাও আমি একই
সঙ্গে উল্লেখ করি, কারণ এটা আমি কয়েকটা বিষয় এখানে উল্লেখ করছি। প্রথম দিকে দেখা যাচ্ছে যে কিছু কিছু খুনের মামলা, যে মামলা আলাপটা একটু আগে করলাম, সেটা কিছু কিছু খুনের মামলা অনেক সাংবাদিকের বিরুদ্ধে করা হয়েছে, যেটা হয়তো হতে পারে যে সরকারের বিরুদ্ধে গেছে বা এরকম প্রতিবেদন বা ওনাদের আইডেন্টিটি বিরোধিতার কারণে হইতে পারে, কিংবা তারা দুর্নীতির সঙ্গে যুক্ত থাকার জন্য হইতে পারে। আমি বলবো যে সুনির্দিষ্ট যে অপরাধী যিনি জড়িত ব্যক্তিগতভাবে, তাকে সেই অপরাধী মানে মামলা করা যেতে পারে যদি তিনি অপরাধী, সেটা সাংবাদিক হন বা যেই হন, কিন্তু ঢালাওভাবে খুনের মামলা দেওয়া, অনেক সাংবাদিককে আসামি করা, সেটা অবশ্যই উদ্বেগজনক। পরবর্তীতে এখন দেখা যাচ্ছে কয়েক কিস্তিতে অনেক সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছে। এটা সাধারণত অ্যাক্রিডিটেশন কার্ডের ক্ষেত্রে আমার অভিজ্ঞতা আছে, সেটা হলো আমরা নিউজ পেপার বা টেলিভিশন বা মিডিয়া থেকে আমাদের একটা কোটা নির্ধারণ করা আছে, সেই কোটার তালিকা আমরা দিয়ে থাকি এবং আমি স্বাক্ষর করি আমার পত্রিকার। তো এই তালিকাটা অনুযায়ী অ্যাক্রিডিটেশন কার্ডটা সরবরাহ করা হয় এবং এটা সরবরাহ করার ক্ষেত্রে কে কোন মতাদর্শে সেটা দেখা হয় না। সেটা দেখা হয় যে যদি প্রফেশনাল না হয় না, কিন্তু সেটা ওখান থেকে বাতিল হয় না, কোটাটা তারা নির্ধারণ করেন, কিন্তু কাকে দেওয়া হচ্ছে সেটা কিন্তু পিআইডি থেকে বাতিল হলে সেটা কি বলবেন? তো সেই জন্য আমি যে এটা এবার যে বাতিল হলো, এটা আমি বলবো যে এটা অগ্রহণযোগ্য, কারণ এটা যৌক্তিক না। সেটা যেহেতু আপনি উপদেষ্টা নিজেই বললেন যে উনি মনে করেন যে সরকার সংবাদপত্রের স্বাধীনতা বিশ্বাসী, কোনো চাপ নেই সংবাদপত্রের স্বাধীনতা, সেটা ঠিক আছে, কিন্তু এটা পরোক্ষ চাপ এই অর্থে আমি বলবো। এবং এছাড়াও আমাদের একটু সহনশীলতার মাত্রাটা বাড়াইতে হবে, যাতে আপনাদের ভুল ত্রুটিও আমরা যদি লিখতে পারি তাহলে আপনাদের জন্য ভালো হবে সরকারি। একেবারে শেষের দিকে অনুষ্ঠানে সৈয়দ রেজওয়ানা হাসান উপদেষ্টা বলেছেন যে টেন্ডারে একটা সিন্ডিকেট আছে, এটা আমাদেরকে ভাঙতে হবে। তো কবে ভাঙবে কবে? আমার ইমিডিয়েটলি ভাঙা দরকার, যেহেতু উনি রিকগনাইজ করেছেন এবং সেটা বুঝতে পেরেছেন। টেন্ডারের সিন্ডিকেট, জিনিসপত্রের দাম বাড়ানোর, দ্রব্যমূল্যের সিন্ডিকেট এবং এই সমস্ত বিষয়গুলি প্রভাবশালী। এরা সরকার পরিবর্তন হইলেও কেমনে জানি ম্যানেজ করেন পরিবর্তিত পরিস্থিতির সাথে। মানে টেন্ডার ওয়ালাদের ওই টেন্ডারের সিন্ডিকেটের কোনো দল নেই এবং সময় নেই এবং তারা ভিন্ন ভিন্ন লেভেল আছে। আসলে টেন্ডারের সিন্ডিকেটের মধ্যে ধরেন বিভিন্ন মতাদর্শিক লোক আছে, হয়তো এখন এক সরকার আছে, সেই সরকারের লোকগুলিকে সামনে এনে তারা হয়তো অন্যভাবে পেছনে থাকে, অন্য সময় আরেকজন আসে। আমি বলছি যে এই সিন্ডিকেটটা ভাঙা জরুরি এবং এটা ভাঙাটা জটিল এবং কঠিন কাজ। তো আমি বলতে চাচ্ছি যে জিনিসটা যদি নিয়ম মাফিক হয় এবং এটা একটা রুল যদি ফেয়ার প্লে করা হয়, তাহলে এই সিন্ডিকেট উপযুক্ত কাজ করবে না, সেটাই আমার ধারণা। এবং উনি যেহেতু বলেছেন মাননীয় উপদেষ্টা, তাহলে নিশ্চয়ই তিনি এটা মিনও করেছেন। সুতরাং এটার ব্যাপারে উনি কাজ করবেন, সেটাই আমার আশা। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম, সিন্ডিকেটের কথা ছিল। সিন্ডিকেট এই শব্দটি অনেক পুরনো, অনেক আলোচিত, অথচ সিন্ডিকেট ভাঙা যায় না। কেন যায় না, এই প্রশ্নটি রেখেই আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।